আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশি, পর্ব 17। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। বিপদের সময় দীর্ঘায়িত হয়। সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তুর বারান্দাতেই আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, দুবার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেওয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরার রক্ত জমে উঠলো। চোখের মনি হলুদাভ লালচে হয়ে উঠলো। প্রেসারের ঔষধ খাওয়ানোর পরেও রাতের বেকায়দা সময়ে কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করলো ব্লাড প্রেশার 180/120 পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তার ডাউন করছিল না। সময় 6টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন। চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে উঠে তখন। খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশে অকেজো হয়ে এসেছে বোধ হয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের, কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এটুকু বলে গেলেন, রোগীর রক্তচাপ অনিয়ন্ত্রণে। গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল বেডের উপর। এখন বড় ডাক্তার নেই হাসপাতালে। বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিকে জিজ্ঞেস করে, ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেনে স্ট্রোক হয়েছে, কি বলতে চাচ্ছে রে ওরা? অন্তিক জবাব দেয় না। চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। চোখ দুটো অশান্ত চঞ্চল। কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে। আপাতত ওনাকে সাধারণত ওয়ার্ডেই রাখা হলো। ডাক্তাররা কি কিছু বুঝছেন? বলছেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের ওপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাঁচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে। হামজা আবারও কর্কশ স্বরে ডেকে উঠল, জয়, এই শোরের বাচ্চা, উঠবি তুই? ওঠ হারামজাদা। মাথার ব্যথায় মাথাটা খন্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে পড়ল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে, দ্রুত বের হ। জয় ভ্রু কুঁচকে হাই তুলে পড়ল, শালের বাপের আবার কি হইল তুম করে? ডায়রিয়া না কলেরা? তুম করে হয়নি। তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মারছে, সেজন্যও অসুস্থ হতে পারে। আর আমি ওইখানে যাই কি করব? ওই শালীর মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশেই থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস তার মাসুল হিসেবে, অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে যা। জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারলো, আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে। ধনের অসুখ হইছে এক থাপ দিয়া। হামজা নরম হলো, যা, মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না, মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটা উড়াই দেই। জয় দাঁত খিচে ওঠে, আমিও বুঝি না আমাকে। তুইও বোঝার চেষ্টা করিস না, আমি পরে যাব। পাশের এলাকার রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা, আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানা সামাই। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না।
তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রত্যয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে, একবার ধৈর্যের টান লাগলে এক আছাড়ে তোর রুহটা বের করে নিতে হাত কাঁপবে না। জানিস তুই, তুই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করি নাই বাল। ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায়, তোমার তো খালি অভিযোগ আমার উপর। যাই করি সহ্য হয় না। জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলি। এগিয়ে আয় এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছেঁড়ার ইচ্ছা তোমার হইছে, আমি কেন আগে আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধলো সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জান নিবা নাও। দম কেন বাইর হইয়া যায়। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পাশে পুরোপুরি অবশ পাওয়া গেল। ওনাকে পেঁজাকল করে ধরে মাদুরে শোয়ানো হলো। পরে রইলেন ওভাবেই। অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তুর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তুর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে ওঠে, দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথা আর ধমক শুনে অভ্যস্ত অন্তু, সে মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না। যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে এক পেশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না তুমি, মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরো অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধ হয়। রাবেয়া ওনার হাতের ওপর কপাল ঠেকিয়ে হাওমাও করে কেঁদে উঠলেন। অন্তু বসে আব্বুর শিওরে, তুমি কিসের ক্ষমা চাইছো? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার, এখনো রিপোর্টই আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতা তুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে, এই কদিনে সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইলেও আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্ত লাল হয়ে ওঠে অশ্রু জমি। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারলো না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেয়ার শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশের চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদলো ছেলেটা, ক্ষমা চাইলো, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাকহীনতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদলো অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটা বোঝাচ্ছ? তুমি পাষণ্ড জানতাম, তবে এত পাষণ্ড আব্বু তুমি। আমি কি করে কি করব একা? আব্বু, আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না, আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছেমিছেও ভয় অন্তু পাই না, বুঝলে? থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না, আমি যেতেই দেব না তোমাকে। মগের মুলুক নাকি? তুমি বললে আর চলে গেলে, আমায় কি মনে হয় তোমার? যেতে দেব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত।
আচ্ছা আপু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই। তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাবা এমন হয় না, শুধু তুমিই এমন নিষ্ঠুর, পাষণ্ড, মায়াহীন, কঠিন, স্বার্থপর বাপ। বলো, আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আপু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছো? চলে যাচ্ছো তাই বলেছো? কথা বলো, কথা বলো। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়, এক একটা করে অভিযোগ প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো, রাখবে? আব্বু, রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগে না আমার, বুঝেছো? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই, তুমি পারবে চলে যেতে আমায় ফেলে। কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না, কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাবার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না, তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কিনা। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না, আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে, নয়তো তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আপু, রাতের খাবারটা তোমার পাশে চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছো? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আমার কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে? সে জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটোটা এগিয়ে দিয়ে একটা ধমক দিবি। দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবি এই ব্যবস্থা আগে করো তুমি? আমায় কে ডেকে ধমকে বলবি মশারিটা টাঙিয়ে দে তো অন্তু? আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল, তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে? আমজাদ সাহেবের চোখের কোনা দিয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে। নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু, বুঝলে আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেললো অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না আব্বু? তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছো? আমার সহ্য হচ্ছে না তো, আমি সইতেই পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এইখানে কেমন যে লাগছে। তুমি বুঝলে ঠিক কথা বলতে, তুমি টেরই পাচ্ছ না। তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি শুরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিচ্ছু হয়নি তো। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না, কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু! অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে, অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে, পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখেন চোখ বুলিয়ে। হ্যামোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনী গাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের উপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়েও বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তারেরা।
যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওভাবে নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টে চেয়ে আছে অন্তু ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহাবয়বের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটায়। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখি। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে আসতে। ওভাবে আহাজারি করে কাদার কিছু তো নেই। বাপ কি আর মানুষের মরে না? জাবেদ আমির মরেনি। জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধ শক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষকে নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধখাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারলো। বিকেল 3টায় আমজাদ সাহেবের শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির ওপর। অনেক লোক জড়ো হয়েছে মুর্দাবাড়িতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা মরলেই চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও যায়। বসার ঘরের মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠানের ওপর ত্রিপল টাঙিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোসল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে। কান্না পাচ্ছে না তার। আব্বুর সাথে খুব যেতে ইচ্ছে করছে। অবশ্য সে যাবেই, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে এলো, সালাম দিল। জয় খেয়াল করলো না। দুজন কিছুক্ষণ অপেক্ষা করেও জবাব না পেয়ে ডাকলো, জয় ভাইয়া। জয় আনমনার মতো বলে, হুম। দৃষ্টি তখনও অন্তুর দিকে। রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যাসবশত দুটো গালি দিল। মানুষ বাপ মরলে কাঁদে, শালি সেটাও করছে না। মানে হাগল পাগল বিয়ে করাই দিছে আমার সাথে। তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লায়ে কাঁদবি। তা না করে এমন ভাবে বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খাইয়া পইরা থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করলো এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে, কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ আছিস? বেশি চাপ পড়তেছে মাথায়, মূর্ছা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হসালি। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেললো, ভাই একটা সেলফি নিই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারাটা একটা বাহাদুরি তাদের কাছে। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে তাকায়। তাতে উপকারটা কি? ছেলে দুটো চুপসে গেল। না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুজে ভারী শ্বাস ফেললো। মনে মনে বলল, ফেসবুকের মাইরে। গালিটা প্রকাশ্যে দিল না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়লো। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ওসব বালসাল পোষায় না আমার। ফেসবুকে কি কাম? কি করে ওই ধনবাল দিয়া? ছেলে দুটো যার পর নাই অবাক হলো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? হ নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছুই রাখতাম না, কিন্তু ফাংশনাল ভাবে বহুত কিছুই পড়ে আছে, যেসব আমার বালের কামেও লাগে না। যা ভাগ। একে তো ঘুম নেই, তার ওপর কিসের যে এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে। অস্থির লাগছে সবকিছু। লোকালয় থেকে দূরে যে কোনো এক নির্জন জঙ্গলে অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগতো। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হলো। আজ মার্জিয়ার চোখ দুটো ভেজা দেখা গেল। মেয়েটা উদ্ভ্রান্তের মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখে পানি ফেলেছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার ওপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না। বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার উপরে। তার ছেলেরা মৃতদেহ দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। অন্তু আর অন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন। অন্তু দেখলো সেই জায়গাটা যেখানে সেদিন তাকে দাঁড় করিয়ে নষ্ট প্রমাণিত করা হলো। সেখানে আব্বুর লাশের খাটিয়াটা রাখা হয়েছে। মেঝের ওপর বসে দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছু না। কি বাজে কথা, তার আব্বু নাকি আর নেই। এও কখনো হয়?
লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চলছিল, জয় এলো অন্তুর কাছে, হাঁটু গেড়ে বসে আস্তে করে বলল, আরমিন, চলো, এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তু নিস্তেজ পায়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয় তাকে ছোঁয়ার সাহসটা করলো না এই অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশে মাটির উপর। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলো আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল হয়েছে, চোখে সুরমা, মেহেদি রাঙা দাড়ি ভেজা, ভুরভুর করে আতর, গোলাপ জল, কর্পূরের গন্ধ ঢুকছে নাকি। অন্তু ডাকলো, আব্বু, আব্বু, ও আব্বু, আব্বু, আব্বু গো। আমজাদ সাহেব সাড়া দিলেন না, নিষ্ঠুর ভাবে চুপটি মেরে ওভাবেই শুয়ে রইলেন। একটুও বুঝতে চেষ্টা করলেন না অন্তর ভেতরে কি হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর। সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিক আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি তুমি উঠছো না, ঠিক আরামে ঘুমাচ্ছ। এটা কি ঠিক আব্বু? জয়ের ভেতরে কি হচ্ছে? আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনেই দাঁড়িয়েছিল, তার ভেতরে কি এক অদ্ভুত অনুভূতি চলছে। হনহন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা চুরুট ধরালো। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার ওপর ঠেকিয়ে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবি। অন্তুর সুশ্রী নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোণা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার ওপর পড়ে। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না ওই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে না, রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার উপর থেকে মাটিতে, পড়ে রইল ওভাবেই। তার জন্য অপেক্ষা করার নয়, লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝেই অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার এক পাশ হামজা ধরে, অপর পাশ দুটো অন্তুর চাচাতো ভাইয়েরা। আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে, বের হবার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল, ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার এক পাশ হামজা ধরেছে, তাতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। লোকে বলে আজ মরলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে 2 দিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেওয়া হয়েছিল। সে 2 দিন প্রায় অবিরাম অচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ঔষধ এবং পানির ওপর 2 দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। অন্তু 2 দিন পর উঠল সন্ধ্যার পর। প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো। কিছু মনে পড়ছে না, সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা, ঝাপসা। কুণ্ডলীর মতো মস্তিষ্কে জট পাকিয়ে আছে। স্পষ্ট হতে সময় লাগলো। আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেললো অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে একরত্তি জোর নেই উঠে বসার মতো। বমি হবার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনলো। পালস রেট নেই বলা চলে, কোন রকম বিট করছিল। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখলো ডাক্তারকে, আর নজর ফেরালো না। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন, কেমন লাগছে তোমার? কোন রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছো? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে উপরে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু। ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন, কোন রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবে নিশ্চুপ থেকে হঠাৎই পড়ল, ডাক্তার কাকা। হ্যাঁ মা, 2টা ঘুমের ওষুধ দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখে সেই কাতরতা দেখে আটকে উঠলেন। অপার্থিব কাকুতি, যেন কোনো মৃত্যুর ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইনজেকশন আজ 2 দিন দিয়েছি তোমার শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে, এরপর আমি কিছু ওষুধ দেবো, সেগুলো খাবি। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝছো? ও তো আচমকা কি করলো, হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। ডাক্তার কাকা, দিন 2টো ঘুমের ওষুধ। শুনুন কাকা,
আমি চুপচাপ শুয়ে আছি জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে, ওই ওই বিছানার ওইখানে এসে আব্বুর বসার কথা এখন। আমি অসুস্থ। আব্বু এসে এইখানে বসে থাকার কথা। বসছে না, দেখেছেন? ডাক্তার কাকা, দিন দুটো ঘুমের ওষুধ কাকা। কাকা, আমার উপর এটুকু দয়া করুন। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘ শ্বাস ফেলে অন্তুর ফুফুকে বললেন, ওকে সামলান, ট্রমা নিতে পারছে না। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতেই পারছি না। আমজাদ ভাই যা করলেন মেয়েটার সাথে, ডাক্তার বুঝলেন অন্তুর বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায়, আবার শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটফট করে, আবার উঠে বসে বুকের মাঝে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার। হা করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে, এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আসে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে, আবার নিঃশব্দে টুকরে ওঠে, মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন, আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন, আমায় দুটো ঘুমের ওষুধ দিন, আপনার কাছে অনুরোধ করছি কাকা। হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ ওরকম চামড়া ছেলা পশুর মতো তোড়পে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29শে নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26শে নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তি নিজের একাধিক সত্তার ওপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে না মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজে নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার উপর কাবুও রয়েছে। অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা তার ভেতরে জায়গা পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলেছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটু সহ পুরো শরীর তুলছে রকিং চেয়ারের মতো। তার ঘুম পাচ্ছে খুব, ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি, তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন, ঘর ফাঁকা হয়ে এলো। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন, আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানি আনবেন বেশি করে। গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসলো, এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপাগপ খেলো অনেকটা খাবার, বমি হবে বোঝা যাচ্ছে, তবু খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন, তুই কুটিল হয়ে গেছিস, আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে। বুঝলি অন্তু, গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড় পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না। অন্তু বলে এমন কথা, তবে শেষেরটা আব্বুর হতে পারে। অন্তু খাবারের লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশে দেয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটুও কষ্ট লাগছে না। একদম স্বাভাবিক, সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্যই একটু অস্বাভাবিক লাগছে সবটা। চারপাশটা মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত।